নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। আজকের অনুষ্ঠান শুরুর আগেই দুটো লাইন বলি। স্বপ্নের উড়ানেই স্বপ্ন শেষ, স্বপ্নের উড়ানেই স্বপ্ন শেষ। আর একটা লাইন, ড্রিম লাইনার না ডেথ লাইনার। কেন বললাম এই দুটো শব্দ, এই দুটো লাইন? আপনারা জানেন গত পরশু, আজকে 14 তারিখ, 12 তারিখ দুপুরে এয়ার ইন্ডিয়ার যে অ্যাক্সিডেন্ট, প্লেন ক্র্যাশ হয়েছে, সেখানে আমরা যাদেরকে হারিয়েছি, যারা তাদের স্বপ্নের ড্রিম লাইনার, আপনারা প্রত্যেকে জানেন এই ড্রিম লাইনার মানে বিলাসবহুল বিমান যাত্রা। তাহলে সেই বিলাসবহুল বিমান যাত্রায় কিন্তু দুঃস্বপ্নের বিমান যাত্রা হয়ে গেল। 240 জন প্লাস মারা গেছেন, তার মধ্যে প্যাসেঞ্জার্স এবং ক্রু মেম্বার্স নিয়ে। এই মুহূর্তে 274, যখন আমরা এই অনুষ্ঠানে শ্যুট করছি, ডেথ টল, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 274। তার মধ্যে কিন্তু যেখানে জেএমবি কলেজ, মেডিকেল কলেজ, যেখানে সেখানকার হবু ডাক্তার যারা ডাক্তারি পড়ে, তারা খাচ্ছিল দুপুরবেলায়, তাদের কাছেও কিন্তু আকাশ ভেঙে পড়ার মতো। তাহলে এই যে দুর্ঘটনা ঘটল, এই দুর্ঘটনা কেন ঘটল, কি কি প্রবাবিলিটিস থাকতে পারে, এবং সবথেকে বড় প্রশ্ন যে গাফিলতি নাকি দুটো ইঞ্জিন একসাথে কী করে বিকল হলো। আমরা প্রত্যেকে, আপনারা, আমরা সবাই, আমরা যারা ফ্লাইটে ট্রাভেল করেন, আপনারা যারা ফ্লাইটে ট্রাভেল করেন, তাদের কাছেও কিন্তু একটা আতঙ্ক, আকাশে আতঙ্ক, যে এখন ফ্লাই করতে গেলে আবারও কি এই জিনিস, এই অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্ট তখন বলে আসে না, সত্যি কথা, অ্যাক্সিডেন্ট তোকে বলে আসে না। আগামীকাল কি, এই পরের মুহূর্তে কীভাবে কী হবে আমরা কেউ বলতে পারবো না। তো আমাদের আজকের পর্ব প্রবাবলি আপনাদের হয়তো কোনো সংবাদ মাধ্যম এত ডিটেলড ইনফরমেশন, এত ডিটেলড তথ্য দেয়নি। আমরা আপনাদের আজকের এই পর্বে প্রবাবিলিটিস অফ দ্য অ্যাক্সিডেন্ট, কেন হলো এই দুর্ঘটনা, এই অভিশপ্ত দুর্ঘটনা, কি কি কারণ থাকতে পারে, এটা নিয়ে কিন্তু আমাদের এখন সবথেকে বড় কৌতূহল। আমরা ডিসকাস করব এটা নিয়ে। তার সঙ্গে কলকাতা বিমানবন্দরে আমরা সবাই ট্রাভেল করি, সেখানেও কতটা সেফ থাকা যায়, অর্থাৎ সেখানকার যা আশপাশের যা জিওগ্রাফি, সেটা কি আমাদের পক্ষে, সবার পক্ষে খুব সেফ। এই নিয়ে আমাদের কিন্তু আজকের ডিটেলড ডিসকাশন থাকছে। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমাদের সঙ্গে আজকের এই বিশেষ পর্বে, আকাশে আতঙ্ক, এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে আছেন, আমার বাঁদিকে বসে আছেন, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো ফ্লাইং ক্যাপ্টেন পার্থ সারথী পাইলট, এবং যার অভিজ্ঞতা আপনাদের একটু শেয়ার করে নিই। 7,000 আওয়ার্স, মানে 7,000 ঘন্টা এবং 20 বছর ফ্লাইং এক্সপিরিয়েন্স, 20 বছর বোথ বোয়িং অ্যান্ড এয়ারবাস ফ্লাইং এক্সপিরিয়েন্স। তাহলে বুঝতে পারছেন কতটা অভিজ্ঞতা তার আছে। সেই আপনাদের কিন্তু আমরা তার সাথে কথা বলবো এবং আপনাদের সামনে প্রবাবিলিটিস অফ দ্য অ্যাক্সিডেন্ট হয়তো কোনো সংবাদ মাধ্যম আপনাদেরকে এইভাবে ডিসকাস করেনি। আমরা ছবি দেখিয়ে, গ্রাফিক্স দেখিয়ে আপনাদের সামনে কিন্তু ডিসকাস করার চেষ্টা করব। প্রথমেই ক্যাপ্টেন পার্থ সারথী, আপনাকে ট্রাইব টিভি বাংলায় ক্যাপ্টেন স্টুডিওতে স্বাগত। অ্যান্ড আজকের এই অনুষ্ঠানে আমরা প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইব, যে দুর্ঘটনা ঘটে গেছে এবং যেভাবে ঘটে গেছে ক্যাপ্টেন, সেইখানে ক্যাপ্টেন পার্থ, আপনি বিইং আ ফ্লাইং ক্যাপ্টেন উইথ হ্যাভিং এত বছরের অভিজ্ঞতা, আপনি প্রথমে কিভাবে ডেসক্রাইব করবেন এবং কিভাবে আপনার প্রাথমিক রিয়াকশন কি হবে? সবার প্রথমে ট্রাইব টিভি বাংলার সবাইকে নমস্কার জানাই, এবং আজকের দিনটা একটা দুঃখ নিয়েই ডিসকাশন করা বেসিক্যালি, বিকজ লাস্ট 40 years first time this kind of accident happened with big mission, big bird I might say, because of the international flight 787 Dreamliner, as you said, is 800 and 900 series as a big aircraft, so bulk of number of passengers can go A to B. Initially তো যখন ফার্স্ট ভিডিওটা আমাদের সামনে আসলো, initially everybody has doubted, because
just happened after takeoff only. Okay. So it looked like initially everybody doubt because Ahmedabad সব সময় এয়ারপোর্টে নোটিস টু এয়ারম্যান বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, নটাম বলে ওটাকে। সো দ্যাট ইজ অলওয়েজ ব্রডকাস্ট পাবলিসিটি ফর অল পাইলট ফর অ্যাওয়ারনেস কি বার্ড অ্যাক্টিভিটি ইন দ্য ভিসিনিটি, তো এক্সারসাইজ কশনস, দ্যাট ইজ ফর টেক অফ ল্যান্ডিং বোথ ওয়ে। সো এটা থ্রু আউট দ্য ইয়ারই থাকে আর কি। সো সামটাইমস ইফ টু মাচ বার্ড অ্যাক্টিভিটি, তো এডিশনাল ইনফরমেশন অলসো দে পাস। So that is a standard practice and protocol. So since everybody flown from Ahmedabad with the same scenario, so we thought ki eta bird strike hote pare because if you remember 2009 and 10 ওই টাইমটায় একটা এয়ারবাস 320 এয়ারক্রাফট ইউএসএ তে হাডসন রিভারে ল্যান্ড করেছিল, ভ্যালি ল্যান্ডিং অন দ্য ওয়াটার. Captain Sulanbaga nicely managed that aircraft, land safely. There was no single casualties, nobody has died. Although that crash happened because of both engine failures and due to fluke of birds number actually. অনেকগুলো bird একসঙ্গে এসে গেছিল, and but he was little fortunate, you see. River, that river bank was quite big, একদম খুব বড় জল ছিল, quantity of water is too much, number one, although temperature was freezing anyhow, but water body, and secondary he has gained altitude. Okay. I mean at least 1500 to 2000 feet altitude he got the opportunity at least fly to that ki bole river. But his subsequent action was so nice and so professional in approach. He has safely executed that landing. Karon practically not a single pilot ever get any opportunity to do any practice or exercise to land in water body with the airline plane, I mean to say with passengers. So this is your first event or last event. Even that event he executed so nicely, aircraft was floating so nicely and entire aircraft ki evacuate korte pereche, and their search and rescue team was fantastic. So ওটা দেখা গেছে। বাট এই ক্ষেত্রে যেটা ইনিশিয়ালি উই থট কি সেম কাইন্ড অফ বার্ড অ্যাক্টিভিটি, বাট ইট ওয়াজ ডাউটফুল ফর আস লিটল বিট কি আহমেদাবাদে যে বার্ডের যে টেন্ডেন্সিটা, এত কোয়ান্টিটি অফ বার্ড দুপুরবেলা একসঙ্গে মানে দুটো ইঞ্জিনকে বিকল করে দেবে, এইটা খুব ইন্টারেস্টিং। দুটো ইঞ্জিন একসঙ্গে বিকল হওয়া, আমরা কি ভিডিওটা একটু দেখবো সেক্ষেত্রে? আমরা পিসিআরকে রিকোয়েস্ট করবো ওই ভিডিওটা দেখানোর জন্য, তারপর আমরা অ্যানালিসিস করব এবং ক্যাপ্টেন পার্থ অ্যানালাইজ করবেন। তো পিসিআরকে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা চালানোর জন্য। তারপর এই যে ভিডিওটা দেখছেন আপনারা দেখুন, ক্যাপ্টেন আপনাকে প্রশ্ন করবো, এই যে ভিডিওটা দেখছেন, এই যে এটা টেক অফ করলো, টেক অফ করার পর তারপর কিন্তু একটা সার্টেন হাইট পর্যন্ত গেল, তারপর কিন্তু ডিপ করেনি, দ্য ফ্লাইট ডিন ডিপ। এক্স্যাক্টলি যদি একটু আপনি ব্যাখ্যা করেন, যদি আরেকবার প্লে করে ভিডিওটা। আরেকটা ভিডিও আছে যেটা এয়ারপোর্ট রানওয়ে থেকে টেক অফ করছিল, এইটা যদি ভালো করে অবজার্ভ করা যায়, ইউ সি এয়ারক্রাফট নর্মাল রানওয়ে রান করছে ফর টেক অফ, ফুল পাওয়ার activity is going on normal, everything is going normal. So now you see it's about to airborne, just airborne, right? Airborne, it is achieved is this is a maximum altitude achieved. Now you see it sink শুরু করেছে, you see it started sinking in the sense আপনি বলতে চাইছেন নিচে নামতে শুরু করেছে, same wing angle and same attitude of the aircraft, and there is no bank, nothing, and slightly tilt on the left wing and she is falling down kind of stuff. So মানে কি, তো এখানে একটা প্রবাবিলিটি যেটা আমরা দেখতে পাচ্ছি, even if both engine loss, so যা স্পিড নিয়ে ও এয়ারবোর্ন করেছিল, ও সেই স্পিডটার কারণে শি হ্যাজ গেইন দ্যাট মাচ অফ অল্টিটিউড। আমরা আবার দেখছি ভিডিওটা, এখানে যেখানে আপনার দর্শকরা যারা দেখছেন ভালো করে বুঝবেন, আমরা অ্যানালাইজ করার চেষ্টা করছি। ক্যাপ্টেন পার্থ যখন টেক অফ করলো, এই যে টেক অফের সময় ক্যাপ্টেন আপনি বলছেন যে টেক অফ ওয়াজ নর্মাল, এই টেক অফ হলো, বাট হিয়ার ইউ নোটিস রানওয়ে ডাইরেকশন ইজ 2-3, বাট ইট ইজ লিটল বিট রাইট অ্যাঙ্গেল, মানে এটা দেখতে মনে হচ্ছে যে ক্রস উইন্ড টেক অফ হচ্ছিল, মানে রাইট ক্রস উইন্ড কন্ডিশন ছিল। আইদার
either left engine might got chance to fail first. লেফট ইঞ্জিন গট চান্স Fail first because বেশ ওর যে নোজ অ্যাটিটিউডটা অ্যান্ড ডাইরেকশন অফ নোজ টুয়ার্ডস লাইভ এঞ্জিনস অর দেয়ার ইজ এ ক্রসউইন্ড কন্ডিশন, দুটোটার একটা হতে পারে। নাও এডিশনাল কি হচ্ছে যে এয়ারক্রাফট নর্মালি যে রোটেশন করে অলমোস্ট 2.5 ডিগ্রি পার সেকেন্ড রোটেশন করে। এই রোটেশন করে 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 ইউ হ্যাভ টু অ্যাচিভ both engine available থাকলে up to 15 degree attitude. Otherwise if you lose any one engine first, you can rise your attitude of the aircraft maximum 12.5 degree or 12 degree, some around like this. কারণ কি ওই অ্যাটিটিউডে সাস্টেইনেবল স্পিড অ্যাভেলেবল ইঞ্জিন যেটা আছে, যে ইঞ্জিনটা এখনও নষ্ট হয়নি, সেই ইঞ্জিনের পাওয়ার ইজ সাফিসিয়েন্ট টু গিভ স্পিড মেনটেনিং অ্যাজ ওয়েল এস অ্যাটিটিউড অ্যান্ড গেইন অল্টিটিউড। এই সমস্ত কিছু কনফিগারেশন করে দেখা যায় যে 12 ডিগ্রি 12.5 ডিগ্রি ইজ এ সেফেস্ট অ্যাঙ্গেল টু ক্লাইম। বেশ, এখানে সেকেন্ডারি বিষয়টা যাচ্ছে, ওয়েন ইউ সি দিস ভিডিও, এয়ারক্রাফট কিন্তু অবভিয়াসলি ল্যান্ডিং গিয়ার হুইলসে রোটেশন করছে, হ্যাঁ, সো রানওয়েতে এটা ইউজ করবে। এয়ারবর্নের পর দিস ইজ দ্য টাইম ওয়ার 35 ফিট বলা হয় আর কি। ওকে, এই এরিয়াতে জেনারেলি হু ইজ দ্য পাইলট ইন কমান্ড, হি গিভ কমান্ড টু রেসপন্স টু পাইলট নন ফ্লাইং, মানে ধরুন কো পাইলট এখানে যে ছিল ইয়াং বয়, আনফর্চুনেট ইভেন্ট হ্যাজ হ্যাপেন্ড উইথ, হি লস্ট হিজ লাইফ টু। সো ইয়াং বয়ের ডিউটি হচ্ছে গিভ কল পজিটিভ রেট, দ্যাট মিনস আমার অ্যাটিটিউড অফ দ্য এয়ারক্রাফট ইজ রাইজিং। সো পজিটিভ রেট যখন কল দেওয়া হয়, হি ফলো টু ইনস্ট্রুমেন্ট অনলি। ফার্স্ট ইজ ইয়োর অল্টিমিটার ইজ নাও, ধরো আহমেদাবাদে এলিভেশন ইজ 189 ফিট। বেশ, তো ডিসপ্লেতে তখন প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে বলা হয় ওটাকে, ওখানে 189 ফিটই দেখাবে যখন রানওয়েতে রোল করছে, এলিভেশনস 189। The moment you are rising your nose, now we altitude scale now start to gain altitude. Dish. Understood? So and VSI indication বলে একটা আছে, এটা vertical speed indicator, তার নিডলটা উপরের দিকে যাবে। তো all are electronic display, but it will going to show you now your aircraft actually leaving ground and climbing up and rising altitude. Yes. So that particular time duty of non-pilot flying is called pilot monitoring, standard language, ki positive rate. That means you started take off and climbing now, leaving the ground actually behind. Now pilot flying who is handling the aircraft, he will respond ki gear up. গিয়ার আপ মিনস ওই ল্যান্ডিং গিয়ার যেখানে হুইল লাগানো আছে ওগুলোকে একটা ল্যান্ডিং গিয়ার লিভার থাকে ককপিটে, লিভারটাকে আপ করতে হয়, করলে ল্যান্ডিং গিয়ারগুলো মানে ব্যালি থাকে এয়ারক্রাফটের নিচে, ওখানটা বগি বলি আমরা, ওখানে অটোমেটিকলি রাইজ মানে ল্যান্ডিং গিয়ার রিট্র্যাক্টেড হয়ে গেল, করার পর ফিয়ারিংস থাকে, ফিয়ারিংস কভার হয়ে যায়। তো দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট ইজ কি রিডিউস ড্র্যাগ, বেশ, and it is increase your lift capability and your climb performance improve hoy, because now after airborne I don't need any gear requirement. আচ্ছা, ওকে, কারণ কারণ গিয়ার তো ল্যান্ডিং এর সময় রানওয়েতে এন্ড পার্কিং এ আই হ্যাভ এ গিয়ার। গিয়ার মিন্স এখানে কিন্তু গাড়ির গিয়ার নয়, এখানটায় এয়ারপ্লেনের গিয়ার মিন্স ল্যান্ডিং গিয়ার যেখানে চাকা লাগানো থাকে। বেশ, মানে ওটা টেকনিক্যাল টার্ম ল্যান্ডিং গিয়ার বলা হয়। ওকে, দ্যাট চ্যাপ্টার ইজ কল ল্যান্ডিং গিয়ার চ্যাপ্টার। ওকে, ঠিক আছে। তো এখানে ইউ ক্যান সে হুইল অ্যাসেম্বলি, ইউ ক্যান সে, ওকে, মানে যারা বুঝবে না লেমেন ল্যাঙ্গুয়েজ, হুইল অ্যাসেম্বলি। তো হুইল অ্যাসেম্বলিটা ভিতরে চলে গেলে ড্র্যাগ ক্রিয়েট কম হয়, এয়ারক্রাফট লিফট ক্যাপাবিলিটি বাড়ায়। তো এখন এখানে যদি পার্টিকুলারলি সাপোজ ইউ লস্ট ওয়ান ইঞ্জিন ফার্স্ট, লুক লাইক সো, কারণ কি
ইট ইজ স্টিল টুয়ার্ডস রাইট, এটা কিন্তু এইভাবে উঠছিল রানওয়ে থেকে, ওটা এইভাবে ছিল। দুটো কারণ এটা হতে পারে, একটা হচ্ছে ক্রস উইন্ড আসছে, তা ইনটু দ্য উইন্ড ফ্লাইং করতে হয়, আদারওয়াইজ ইউ লুজ অলরেডি লেফট ইঞ্জিন, তো রাইট ইঞ্জিন পাওয়ার থাকাতে প্লেনটাকে একটু রাইট দিকে টানতে থাকে আর কি, বিকজ অফ ডাইরেকশনাল কন্ট্রোল ইস্যুস। তো রাডার দিয়ে কম্পেনসেট করতে হয় ওটা, তো পাইলট সেটা রাডার দিয়ে কম্পেনসেট করে। তো করলে তাহলে এয়ারক্রাফটের নোজটা একটু এরকম ডাইরেকশন করে প্যারালেলি উইথ ক্রস উইন্ড, ওই ক্র্যাব টেকনিক বলে আর কি, বাট স্টিল ইউ আর ফলোয়িং টেক অফ পাথ অনলি, ওকে, বাট ইউ আর জাস্ট রিমেনিং অন দিস ক্র্যাব টেকনিক হয় আর কি। তো এই যে সিঙ্গেল ইঞ্জিন এসকেপ ম্যানিউভার বলতে পারে ইনিশিয়াল স্টেজ, তো এই স্টেজে যেটা হয়ে থাকে তাহলে সিঙ্গেল ইঞ্জিন ফেলিয়ারও পাইলট ফ্লাইংয়ের কল হচ্ছে ল্যান্ডিং এর আপ। একটাই রিজন, বিকজ নাও I don't have sufficient engine power from both engine. I lost one engine. So I will try to minimize my drag. I will try to increase my lifting capability of the aircraft. তো যেহেতু আমার একটা ইঞ্জিনে পাওয়ার চলে গেছে, না one engine have a capacity to fly safely, but obviously thrust requirement is high, but it has been reduced. তাহলে কি হবে, ড্র্যাগ মিনিমাইজ করতে হবে। ড্র্যাগ মিনিমাইজ মানে ল্যান্ডিং গিয়ার আপ করতে হবে, রিট্রাকশন করতে হবে। তো আই এম নট আন্ডারস্ট্যান্ডিং ইফ ইট ইজ এ সিঙ্গেল ইঞ্জিন ফেলিয়ার্স ইনিশিয়াল হ্যাপেন, তো ওয়াই দে হ্যাভেন রিট্রাক্টেড ল্যান্ডিং গিয়ার আপ টু ফ্যাটাল ক্র্যাশেস হ্যাপেন্ড। এখানে ক্যাপ্টেন পার্থ আমি আপনাকে জিজ্ঞেস করবো দুটো কোয়েশ্চেন। প্রথম কথা, যেটা আপনি আগের একটা প্লেন ক্র্যাশের সঙ্গে তুলনা বললেন কথাটা, যদি সেখানে ওই কলেজ না থাকতো, যদি বিল্ডিং না থাকতো, ওয়াটার বডি থাকতো কিংবা মাঠ থাকতো, সেক্ষেত্রে কি এই ক্যাজুয়ালিটি কোনোভাবে এরকম ডেভাস্টেটিং রূপ নেয়? ইয়েস, বিকজ পাইলট আর ট্রেন ফর সাচ সিচুয়েশন। সাপোজ ইউ লস্ট এঞ্জিনস, বোথ ইঞ্জিন, কারণ আমাদের ট্রেন আছে লস অফ থ্রাস্ট ইন বোথ এঞ্জিনস। তো ইফ ইউ গো গেইন অল্টিটিউড and after that water body ache, so obviously you will try your level best to land like Hudson you know that episode is happened. So there probably chances ki 60-70% people will survive, besh, because মানে এটা ট্র্যাজেডি যে সেখানে বিল্ডিং ছিল। অ্যাবসলিউটলি, কারণ কি লো ল্যান্ড থাকলে অ্যান্ড ব্যারেন ল্যান্ড থাকলে সেখানে হয়তো স্মুথ রানওয়ের মতো ল্যান্ডিং হলো না, বাট যেহেতু এখানে টেরেন নেই বলে, তো মানে কোনো হিলস উইলস কোনো প্ল্যাটু নেই, তো প্লেন সারফেস, তো অবভিয়াসলি এটা হয়তো একটু মানে ড্যামেজ ফ্যামেজ এয়ারক্রাফটে হতো, যেহেতু ভ্যালোসিটি আছে, হেভি লোডেড এয়ারক্রাফট, ফিউল আছে, ফায়ারও হতে পারতো, হোয়াট এভার, বাট ক্যাটাস্ট্রফিক্যালি ডিসমেল্টেড হয়ে যেত না এয়ারক্রাফটটা, মানে এই লেভেলে। ইস নাও ইন দিস কেস ইজ ব্লাস্টেড লাইক এ বম। ওখানে তো ব্লাস্ট হতো না, ওখানে হয়তো স্ট্রাকচারাল ড্যামেজ হতো, দেন গ্র্যাজুয়ালি কট ফায়ার। আমি ব্লাস্টের কথা যেহেতু আপনি বললেন, আমি পিসিআরকে সেকেন্ড ভিডিওটা একবার চালাতে বলবো, যেখানে যেটা ক্যাপ্টেন পার্থ বললেন যে যখন দুটো ইন্টারেস্টিং জিনিস কিন্তু এখানে আছে, আমি আপনাকে বলবো ক্যাপ্টেন পার্থ, যখন টেক অফ হলো, আপনি যেটা বললেন, কোনো সাউন্ড, কোনো ফিউম, ধোঁয়া কিংবা কোনো আগুন, নাথিং, কিচ্ছু কিন্তু নেই। আপনি স্টুডিওর বাইরে আমার সাথে কথা হচ্ছিল নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে ডিপ কিন্তু করেনি, যেটা আপনি বললেন। আপনার এই ক্ষেত্রে এক্সপ্লেনেশন আপনি কীভাবে, মানে যে তিনটে জিনিস বললাম, দেখুন ভিডিওতে যেটা আমরা দেখছি, দেখুন এখানে এই যে উঠলো, ওটা সেকেন্ড ভিডিও, এখানে কিন্তু কোনো আগুন কিংবা কোনো ধোঁয়া, নাথিং, এটা আস্তে আস্তে নিচে চলে গেল, নিচে গিয়ে কিন্তু বিল্ডিংয়ের উপর গিয়ে পড়লো। এইটাই আমরা যখন স্টাডি করছিলাম সেকেন্ডারি টাইমে, সেটা হচ্ছে যে এয়ারক্রাফটে যদি স্টল করে, টেক অফ করলো, পাওয়ার নেই, স্টল করে গেল, সো শি উইল ড্রপ দ্য নোজ। ওকে, ইফ ইউ হোল্ড দ্য নোজ শি উইল লুজ দ্য পাওয়ার। খুব ইন্টারেস্টিং। মাই মিস্টেক, লুজ দ্য স্পিড। ওকে, স্পিড ড্রপ হবে। আমি যদি নোজ হোল্ড করে থাকে, স্পিড ড্রপ হয়ে যাবে, আর আমি যদি নোজ ড্রপ করি, হয় স্পিড মেনটেন হবে, আর সাফিসিয়েন্ট অল্টিটিউড না হলে স্পিডও চলে যাচ্ছে, অ্যাটিটিউডও ড্রপ করছি। এই ক্ষেত্রে আমি তো দে নেভার চেঞ্জ দ্য অ্যাটিটিউড। ওকে,
even last segment last 10 second they even try to raise the attitude মানে তখন যদি পাওয়ার না থাকে ইঞ্জিনে you will drop your speed further. Absolutely. So now it is sometimes it's called power on stall, you know. Acha. You will have power on the engine but you are stalling because you're on speed. Okay. So you might increase your angle too much, so it's sinking like this. So that power on stall বলা হয়. The normally stall characteristic হচ্ছে the moment you lose your aircraft বানানোই হয় এরকম ডিজাইন করে উইং রুট স্টল হয় আগে এইসব মানে স্পেসিফিক্যালি মানে প্যাসেঞ্জার এয়ারলাইন এয়ারক্রাফট তো ইঞ্জিন মাউন্টিং এরকম পজিশনে করা থাকে তো রুট স্টল আগে হলে কি হয় নোজ ড্রপ হবে অটোমেটিকলি তো ইয়োর কন্ট্রোলেবিলিটি কন্ডিশনস অফ রিকভারি ফ্রম স্টল ইজ বেটার তো নোজ ড্রপ হলো ইউ উইল ইনিশিয়েট স্টল রিকভারি অ্যাকশনস নাও you have achieved only 625 feet as we have got all information from media sources or social media whatever maybe because we haven't seen DFDR, CVR information nothing so all are speculations. So now if you have achieved 625 altitude so actually you are around 435 feet from the ground because Ahmedabad runway elevation is itself 189 feet. Exactly. So you subtract that. Now you have those buildings. So ওই বিল্ডিং গুলো at least 30-40 feet height হবে ঠিক minimum কারণ পার ফ্লোরে যদি অ্যারাউন্ড 9-10 feet হয় সো at least 10-12 ফ্লোর অফ বিল্ডিং হবে ওগুলো তো নাও 400 থেকে আরো বাদ দিতে হবে suppose you left another 50 feet so you have 350 feet clearance only that is nothing that is you have achieved so after rotations তো এইটা যেটা আমরা সবসময় বলে থাকি এই টোটাল ফেলিয়ারের এপিসোডটা যদি V1 একটা স্পিড হয় দ্যাট ইজ পাইলটদের ডিসিশন স্পিড বলা হয় আগেকার সময় বলা হতো ডিসিশন স্পিড নাও এটাকে বলা হয় অ্যাকশন ইনিশিয়েশন স্পিড বেশ তো 3 স্পিড সেগমেন্টে এয়ারক্রাফট মানে রানওয়ে থেকে টেক অফ করে আর কি V1 VR V2 বেশ V1 ক্রস হলো মানে নাও আই ক্যানট টেক এনি অ্যাকশন টু স্টপ দ্যাট এয়ারপ্লেন ইন দ্য রানওয়ে now that decision has been already crossed okay because now if you're going to stop your aircraft the chances is ki remaining runway is not available to stop that aircraft safely now in that case also you can take initiative because suppose you understood you have a structural failures landing gear collapse hoye gelo ekta আমি অলরেডি টিল্ট হয়ে গেলাম am I continue to take off no now you as a captain you are taking emergency decision ki there is no point to continue roll because if I'll continue roll airborne হয়ে structural failure হয়ে গেছে aircraft suppose কোনো একটা বড় কাউ বা বড় vulture হিট করলো উইংসে নট এঞ্জিনস উইংসে হিট করলো উইংস ডেন্ট হয়ে গেল বাট বিকজ অফ ভেলোসিটি একটা সাইড ডেন্ট হয়ে একদম টিল্ট হয়ে গেল সো নাও অ্যাগেন এয়ারবোর্ন ইজ আনসেফ Oh, that time you can exercise power of as a commanders and judiciously ki after V1 also have rejected but ultimately I have saved the aircraft. Obviously after that air safety and all this you have to brave yourself, you have to protect yourself এটা করতে হবে but general rule is failures are controllable like engine failures is for us we are trained for single engine operation is a phenomenon can occur anytime it is not a uncontrollable situation at all an aircraft have capability ki puro phase of flight like I mean suppose they have decided they have given mayday call before that suppose mayday call এর ব্যাপারে মানুষ I'll discuss before that suppose they have given single engine failures generally if it is not fire generally মানে ওখানে যদি কোনো structural damage and uncontrollable situation না হয় they is supposed to give pan 3 time call that is a urgency conditions is
lesser matlab impactful compared to mayday call. এই কল পাইলট দিচ্ছে এটিসিকে, এটিসি দিচ্ছে। তো এটিসি কলটা দেওয়ার পর কি হয়, এটিসিতে তো আমি একা টেক অফ করছি না, বেশ, I'm not the only one guy in the sky that time particularly. Suppose other guys are landing, suppose other guys have departed just now, suppose you will plan it turning left right because of you have emergency now, now you have reduced your মানে এটাকে কি বলে ক্লাইম্বিং ক্যাপাবিলিটি রিডিউস হয়ে গেছে, বাট এটিসি এক্সপেক্ট করছিল যে ডিপার্চারের পর ইমিডিয়েটলি এই পয়েন্টে যাব, ওই পয়েন্টে যাবে, এই অল্টিটিউড ক্রস করবে, এই স্পিড, তারপর আমি ওকে ওই নেক্সট রাডার কন্ট্রোলে হ্যান্ড ওভার করে দেবে, দ্যাট ইজ হিজ এক্সপেকটেশন। সো দেন হি উইল অ্যালাউ অ্যানাদার এয়ারক্রাফট লাইন আপ অ্যান্ড ডিপার্ট, ওভাবে ওদের এক্সপেকটেশন থাকে। তো গ্রাউন্ড স্পিড ওরা ফলো করে। এখন যদি এয়ারক্রাফটের পারফরমেন্স ক্যাপাবিলিটি কমে যায় বিকজ অফ ইউ লস্ট ওয়ান ইঞ্জিন, তো অবভিয়াসলি you are not climbing and going as per plan. বেশ, সো তখন ওনাকে কী করতে হবে, ওনাকে ইন্টিমেশন করলে এটিসিকে, এটিসি অন্যান্য এয়ারক্রাফটগুলোর যা পজিশনিং আছে এগুলোকে রিপোজিশন করবে, ওদেরকে স্ট্যান্ড বাই করবে, বা ওদেরকে বলবে ইউ ডোন্ট কমিউনিকেট উইথ মি রাইট নাও, আই এম হ্যান্ডলিং দিস এয়ারক্রাফট অ্যাজ অ্যান ইমার্জেন্সি, ইউ কমিউনিকেট উইথ দ্যাট পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, প্লিজ লিভ আস অ্যালোন। ওকে ক্যাপ্টেন, প্রথমে একটু ইন্টারাপ্ট করে আমি একটা ব্রেক নেব। ব্রেকের পর ব্ল্যাক বক্স শব্দটা কিন্তু আপনারা অনেকেই কিন্তু জানতে চাইবেন ব্ল্যাক বক্স আসলে কি, ব্ল্যাক বক্সে কি রেকর্ড হয়, ককপিটে কি রেকর্ড হয়, এবং তার সঙ্গে যে ল্যাঙ্গুয়েজটা, যে টার্মটা মেডে কল এক্স্যাক্টলি কি, মেডে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে কখন পাইলট মানে কনভে করে এবং কেন করে, এই সব নিয়ে, এবং তার সাথে কলকাতা বিমানবন্দর, নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর কতটা আমাদের কাছে সেফটি হ্যাজার্ড হয়ে যাবে না তো আগামী দিনে রানওয়ে, কেন এই কথা বলছি, বিরতির পর যখন আমরা ফেরত আসবো আমরা এইসব নিয়ে ডিসকাস করবো। একটা ছোট্ট বিরতি, তারপর অনেক ইম্পর্টেন্ট ডিসকাশন, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন আকাশে আতঙ্ক। আমরা কিন্তু যে প্লেন ক্র্যাশ হয়েছে অর্থাৎ দুদিন আগেই 12 তারিখে, সেটা নিয়ে কিন্তু আমরা কি কারণে হতে পারে যা অন্য কোনো সংবাদ মাধ্যম আপনাদের ইন ডিটেল কিন্তু এইভাবে সামনে তথ্য তুলে ধরতে পারেনি, আমরা আপনাদের সামনে চেষ্টা করছি তুলে ধরবার, আপনাদের জানাবার, যেগুলো আপনারা জানতে চাইছেন, আমরা প্রত্যেকে জানতে চাইছি যে এই মর্মান্তিক দুর্ঘটনা কি কারণে হতে পারে। ক্যাপ্টেন পার্থসারথী পাইলট আমাদের সঙ্গে আছেন। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, 20 বছর অভিজ্ঞতা এবং 7,000 আওয়ার্স, ঘন্টা তার অভিজ্ঞতা, এবং বোথ বোয়িং অ্যান্ড এয়ারবাস ফ্যামিলি ফ্লাইং ক্যাপ্টেন পার্থসারথী পাইলট আমাদের সঙ্গে আছেন। ক্যাপ্টেন পার্থ, আমরা ব্রেকে যাওয়ার আগেই আপনি এটিসির ব্যাপারে বলছিলেন, আমরা যেটা জানতে চাইবো এবং দর্শকরাও জানতে চাইবেন মেডে। আমিও ইনফ্যাক্ট কোনো দিন শুনিনি, এই টার্মটা শুনিনি, অনেকেই হয়তো জানেন না, জিজ্ঞেস করেন। মেডে ইজ লেবার ডে, আমাদের ছুটির দিন আমাদের দেশে, আমরা সেলিব্রেট করি, কিন্তু মেডে শব্দটা মানে টেকনিক্যাল মানে কি, এটা প্রথম জিজ্ঞেস করব। 2, কখন একটা ক্যাপ্টেন কিংবা একটা পাইলট এটিসিকে এটা কনভে করে, এবং 3, এটার রিজেম্বলেন্স কি, এটার হোয়াট ইজ দ্য আউটকাম অফ দিস। আমাদের না ইমার্জেন্সি হ্যান্ডেল করার জন্য দুটো স্ট্যান্ডার্ড ফ্রেজিওলজি ল্যাঙ্গুয়েজ ডেডিকেটেডলি করা আছে আর কি। একটা ইভেন শিপে যারা থাকে, সি লাইন, নেভি, ইন্ডিয়ান নেভি, এয়ারফোর্স, সিভিল এভিয়েশনস, এভরিবডি ইউজ দিস টু urgency call. One is pan, Yep. which is semi-urgency. It is information for expected. Pan can convert into mayday also, which is an emergency. Mayday is generally given a distress call. It's called distress call to either ATC, in case ATC available আছে, মানে ATC বলে তো এই এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে আমার কমিউনিকেশন লিঙ্ক আছে, বলে তো সাপোজ ইউ আর ফ্লাইং ইন মেরিটাইম উপর, তাই না, ইন্ডিয়ান ওশান অ্যান্ড অল দিস এরিয়াতে, তো ওখানে হয়তো অনেক সময় ভয়েস কল কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় মোর দেন 300 নটিক মাইল 400 নটিক মাইল হলে, তখন এখানে অপশন আছে CPDLC কমিউনিকেশন প্রসিজার্স, ওখানেও করা যেতে পারে বাই একার সিস্টেম।
আদারওয়াইজ নিয়ার বাই এয়ারক্রাফট যেটা আমার থেকে দূরে বাট এটিসির কাছে আছে, হি ক্যান কনভে মাই মেসেজ। তো তখন আমরা স্পেসিফিক ডেডিকেটেড ফ্রিকোয়েন্সি অলওয়েজই সেকেন্ডারি রেডিও ফ্রিকোয়েন্সি বক্সে সেট করা থাকে। তাহলে স্যার এটা কি ইন্টার রিলেটেড? হ্যাঁ, এটাতে লেখা থাকে 1215 মেগাহার্জের ফ্রিকোয়েন্সি টিউন করা থাকে। এনি টাইম এনিথিং হ্যাপেন, ইন কেস ইউ আর নট এবল টু কমিউনিকেট উইথ দ্য নর্মাল আর্টিকল, তো ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে কল করলে এনিবডি ইন দ্য স্কাই, anybody in the ship or sea, any even civil aircraft হলেও এয়ারফোর্সে পাইলট বা কোনো এটিসি ওরা কোনো সর্টি এক্সারসাইজ করছে, anybody listen, they will come to assist you. বেশ, তো এইটা ডিক্লেয়ার করার পরই এটিসি বা আদার গাইজের নেক্সট কোয়ারি থাকে, ইফ ইউ আর ইন এ পজিশন টু কমিউনিকেট অ্যান্ড অল দিস, তো তখন ওদের ইন্টেনশন থাকে টু নো ইউর অল্টিটিউড, ইউর পজিশনস, হাউ মেনি নাম্বারস অফ প্যাসেঞ্জার্স অন বোর্ড, হোয়াট কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্স ইউ আর লুকিং ফর, হোয়াট কাইন্ড অফ এমার্জেন্সি ইউ আর ফেসিং, ওই ইনফরমেশনটা ওরা নেয়। উইদাউট দ্যাট দে উইল নট ট্রাবল ইউ এনি আদার স্টাফ। এই সিচুয়েশনে আফটার টেক অফ when you say mayday, that means you informing ATC, my situation is grave danger and really emergency, life threatening and SOS situations. Now I am not able to handle my aircraft, I am trying to, but it's not look like it is uncontrollable situations. Now aircraft might going to fall down, but your next initiative, you initiate like fire tender arrangement and your medical assistance and inform operator, airline operator, police agencies and NDRF team, whatever may be. Now it is ATC's job, give all possible support to that aircraft to save those souls on boards, whatever may be possible, because this is the emergency situation has been declared. ক্যাপ্টেন পার্থ, এই ক্ষেত্রে মানে এই অভিশপ্ত এয়ারক্রাফটের ক্ষেত্রে মেডে কল দেওয়া হয়েছিল। ইয়েস, যখন মেডে কল পাইলট দিলেন, তার এত অভিজ্ঞতা এবং অ্যাসিস্ট্যান্ট পাইলট যে ছিল তারও, সেক্ষেত্রে কি এটিসি থেকে কোনো রিভার্ট পাওয়ার আগেই সব শেষ? Yes, because as far as we came to know, after airborne, he has given mayday call in 25 seconds. 25 seconds? Yeah, after airborne, 25 seconds of duration of flight, he has given mayday call as far as we have little bit informations. And but I cannot prove it right now. We can get ATC transcript also later. But now aircraft already on ground 45-50 seconds মধ্যে, so you left with 15 seconds only. Absolutely. Yeah, so when this situation when you are not able to control your aircraft, এই mayday তে normally you say mayday, mayday, mayday. Suppose in this case mein Air India, this flight numbers having this problem, stand by. বেশ, suppose having engine problems, suppose I'm unable to control aircraft, suppose I'm losing power, or suppose controllability issue, whatever may be, stand by. So you informing him to activate his activity, but you said stand by. The moment you stand by word, other guy has been informed that you not in a position to disturb pilot right now, because they are not in a position to reply of your additional queries. Who is the other guy? ATC, বেশ, air traffic বেশ, controller. বেশ। So air traffic controller realize ki their situation is very grave. This is not the time to ask him what kind of emergency and all these things. So this is what the situation is like, So when you are losing your altitude, you are not able to control your machines. You just see mental conditions of those pilots and just see their professionalism. বেশ, Aircraft is sinking, just airborne with velocity, gain maximum 400 feet of altitude, then now you started sinking with same attitude, but still instead of controlling also aircraft, you're trying your level best, because otherwise some cases you might be seeing a lot of time aircraft toppled.
বেশ। Out of panic, aircraft has been toppled totally. But this machine was flying, you know, is flying and sinking. Still he has given mayday call, but he realized these people, both the pilot, there's no way to save these machines. Try to advise ATC to assist whatever souls on board it, in case possible, to save their life, you know. বেশ। ক্যাপ্টেন পার্থ, একটু আমাদের যারা বাংলা দর্শক আছেন, আপনি বাংলা একটু যদি কাইন্ডলি বলেন, সেক্ষেত্রে আমি যেটা জিজ্ঞেস করবো আপনাকে, যে যদি দুটো পার্ট বলি আমি, প্রথম, যদি মেডে কল দেওয়ার পর অল্টিটিউড থাকতো, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি এই ডিজাস্টার এড়ানো যেত? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মেডে কল দেওয়ার পর কিন্তু এটিসি থেকে কোনো রিভার্ট পাওয়ার সময়টুকু পাওয়া যায়নি। দরকারও নেই, এটিসি কি করবে রিভার্ট করে তখন? মানে এটিসি রিভার্ট করলো, মানে এটিসি তার কাছে তো কোনো মেকানিজম নেই যে রিভার্ট করে প্লেনটাকে হ্যান্ডেল করে নেবে। আচ্ছা, হ্যান্ডেল তো পাইলট কি করতে হবে? হোয়াট হি সেড ইমেটেরিয়াল টু দ্যাট টাইম। পজিটিভিটি ওয়াজ ইউ ডিক্লেয়ার্ড মেডে করলে, করার পর তারপর শান্তনু ইউ নাও এখানে অল্টিটিউড আছে, মানে হাইট গেইন করে গেছে। হাইট গেইন করার পর এখন ওর কাছে এই টাইমটাও আছে পাইলটদের কাছে, যে সে ওই রানওয়েতে যেটা থেকে টেক অফ করেছিল তার অপোজিট ডাইরেকশনে, তখন বিকজ অফ ইমার্জেন্সি সিচুয়েশন সে 180 ডিগ্রি টার্ন করে এসে ল্যান্ড করে যেতে পারত। বেশ। হি মাইট টেক ম্যাক্সিমাম 2-3 মাইলস, ইউনো, টু টার্ন করে। বহুত বড় প্লেন ছিল ওটা। তো এই অল্টিটিউড হেল্প করতো কি, সাপোজ ইঞ্জিন ফেলিয়ার হয়ে গেছে, নাও অপশান রয়ে গেছে স্পিড ড্রপ করতে থাকবে। অল্টিটিউড যদি থাকতো, তাহলে অ্যাটিটিউড যদি নিচে থাকে এয়ারক্রাফটের, ওই গ্লাইডিং স্পিডে ধীরে 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 করে টার্ন করে 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 ওই এই ট্রেনিংগুলো দেওয়া থাকে। এভরিবডি ইজ ট্রেন ফর দোজ সিচুয়েশন। কারণ আমাদের ট্রেনিং আছে, লস অফ থ্রাস্ট ইন বোথ ইঞ্জিন ট্রেনিং অলসো, সিমুলেটারও হয়। তো ওই এক্সারসাইজগুলো কিন্তু নর্মালি 800 ফিট, 1500 ফিট, 2000 ফিটই করানো হয় আর কি, নট ইন 200 ফিট। বেশ, বেশ। ক্যাপ্টেন পার্থ, দুটো খুব ইন্টারেস্টিং জিনিসে আমরা যাব, তারপর আমরা কন্ট্রোল সারফেস রিলেটেড প্রবলেম কি হতে পারে আমরা আসবো সেই টপিকে। তার আগে একটা ভিডিও বোধহয় দর্শকরা দেখেছেন, আপনারা দেখেছেন, আকাশ বাটস বলে একজন, এই যে অভিশপ্ত এয়ারক্রাফট প্যারিস, টোকিও, মেলবোর্ন, 3টে জায়গায় কিন্তু দিল্লি থেকে গেছে, তারপর ফ্রম দিল্লি আহমেদাবাদে এসছে, তারপর লন্ডন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি যেটা জিজ্ঞেস করবো ক্যাপ্টেন পার্থ আপনাকে, যে ভিডিও আমরা দেখেছি, আকাশ বাটস বলেছে যে এসি চলছে না, স্ক্রিন কাজ করছে না, ব্যাক অফ দ্য সিট যেগুলো থাকে, এইগুলোর সঙ্গে কি কোনোভাবে রিলেট করা যাবে? মানে I don't think you should give any attention on those top videos, because he was explaining, আর যেটা দেখাচ্ছিল যে মানে কমফোর্ট জিনিস নিয়ে কথা বলছিল। কারণ কি, দিল্লিতে যখন সাফোকেটিং লাগছিল, পিপল ওয়্যার দুপুরবেলা দিল্লিতে ডিপার্চার করলে টেম্পারেচার ইজ ভেরি হাই, ডেন্সিটি ইজ লো। এখন আমাদের যে এয়ারপ্লেনে যে এয়ার কন্ডিশনিং সিস্টেম চলে, ওটা তো বাড়ি ঘরে এয়ার কন্ডিশনিংয়ের মতো না যে কম্প্রেসার আছে, অন করে দিলাম আর কুলিং হচ্ছে। এটা তো ইঞ্জিন থেকে মানে হাওয়া নিয়ে কালেকশন করে, ইঞ্জিনের টেম্পারেচার থাকে অ্যারাউন্ড 700 ডিগ্রি সেলসিয়াস, 800 ডিগ্রি সেলসিয়াস। ওখান থেকে ব্লিড এয়ার কালেকশন করে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে টেম্পারেচার কমিয়ে নর্মাল ফ্রেশ এয়ার মিশিয়ে তাকে কুলিং করা হয়। এখন ফ্রেশ এয়ার যে মিক্সিং করা হয়, ফ্রেশ এয়ার যদি ইটসেলফ আউটসাইড 42 to 43 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আমি গ্রাউন্ডে তো কুলিং করার আমার কাছে কোনো উপায় নেই। তো ইট ইজ এ নর্মাল ফেনোমেনন। আর ও যে সব ভিডিও টিডিও সব দেখাচ্ছে এখানে, এগুলো তো আর ভেরি বেসিক, মানে এটার সাথে নাথিং রিলেটেড টু সেফটি হ্যাজার্ড ইস্যু এট অল। বেশ, আমি খুব ফাস্ট যাব, যে একজনই কিন্তু সার্ভাইভার, একজনই সার্ভাইভার, বিশ্বাস কুমার রমেশ, আপনারা জানেন 11A সিট, ইমার্জেন্সি এক্সিটের ঠিক পাশে। আমি খুব ক্রিস্পলি জিজ্ঞেস করবো ক্যাপ্টেন পার্থ, যে তার পক্ষে, আপনি স্টুডিওর বাইরে আমাকে বলছিলেন, এইভাবে মানে একদম মৃত্যুকে সামনে থেকে দেখে আসা মানুষ, কিভাবে উনি বেঁচে গেলেন? মানে এটা কি ডিসম্যান্টেলড এয়ারক্রাফট হয়ে গেছিল সেই জন্য? হ্যাঁ, এটা লাকিলি হচ্ছে কি, এয়ারক্রাফটটা আমরা দূর থেকে শুধু আগুনটা দেখতে পাচ্ছিলাম। তো ওটাতে কী হচ্ছে কি, যেহেতু দুটো ইঞ্জিন লাইভ ছিল, তার মধ্যে দুদিকে ফুল লোডেড ফিউল, অ্যারাউন্ড 40-50 টন, রাফলি ইউ টেক 40-50 ton of fuel on both wings because of long distance flight. So non-stop flight ওটা।
তো 450 টন যদি ফিউল থাকে তো ওটা তো একটা ওয়ান কাইন্ড অফ ব্লাস্টই হয়েছে, বা লাকিলি ওই ব্লাস্টের যে ইম্প্যাক্ট বা পড়ার পর যা তার ডিসমেন্টেল হওয়া, হয়তো দেখা গেছে কি ও যেই জায়গাটায় বসেছিল ওই জায়গার পুরো পার্টটা ওকে নিয়েই আলাদা হয়ে পড়েছে আর কি, মানে ধরো ওই বডি স্ট্রাকচারটার মধ্যে ওর সিট শুদ্ধ আলাদা হয়ে পড়লো। নাও স্টিল হি ইজ ইন দ্যাট জোন, ইনিশিয়াল ইম্প্যাক্টে হি গট আনকনসিয়াস অ্যাজ হি সেড, কারণ এয়ারক্রাফটের তো বডি তো ভেরি হাই ডেন্সিটি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা থাকে, তো ইজি তো ব্রেক করার কথা নয়। তো পরে নাও হি গট কনসিয়াস, আমি দেখেছিলাম ওর ভিডিওটা, প্রাইম মিনিস্টারের সঙ্গে সাথে কনভারসেশন করছিল, তারপরে দূরদর্শনে বোধহয় একটা ইন্টারভিউ দিচ্ছে। তো সেখানটায় তো প্লেয়ার বলতে এই যে কনসিয়াসটা যখন হয়ে দেখে সামনে টামনে সবাই এরকম মানে ডেড অ্যান্ড জ্বলে চার হয়ে যাচ্ছে এরকম টাইপ। তো হি রিয়েলাইজ কি অ্যাগেন SOS সিচুয়েশন, হি জাম্পড ইন, ওখান থেকে লাফ দিয়ে হোস্টেলের ভিতরে কোথাও একটা লাফ দিয়ে পড়েছে, দেন ইউ আউট অফ দ্য ফায়ার নাও। একবার পড়ে যাওয়ার পরে তো বারবার প্লেনটা ভাঙছে না, মিরাকেল বলা যায়। হ্যাঁ, ওটা ভগবান মানে ওর কাছে ছিল যে বাড়ি। এটা নিয়েও কিন্তু আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে সুখের উড়ানে দুঃস্বপ্ন সফরে কিন্তু বিশ্বাস কুমার রমেশও ছিল, কিন্তু লাকিলি আমি যেটা বললাম, যেটা ক্যাপ্টেন পার্থ এক্সপ্লেন করলেন, বোঝালেন আপনাদের কীভাবে তিনি সার্ভাইভড হয়েছেন। এবার আমরা যদি একটু কন্ট্রোল সারফেস রিলেটেড প্রবলেমে যাই, আমরা তো এই পর্বে কোন কোন কারণ থাকতে পারে সেটাই আমরা দর্শকদের সামনে তুলে ধরছি, যেটা আগে কিন্তু কোথাও কোনোভাবে অপারেশনে এইভাবে ভিভিডলি কেউ ডিসকাস করেনি। কন্ট্রোল সারফেস রিলেটেড প্রবলেম ক্যাপ্টেন পার্থ এক্স্যাক্টলি কী এবং কখন হতে পারে? এখানে আমি মানে প্রবাবিলিটি নিয়ে তো আমাদের কথা আজকে ডিসকাশনস, এখানে তো কোনো জেনুইন ইনফরমেশন কেউর কাছে নেই। অ্যাজ এ টেকনিক্যাল এক্সপার্ট অ্যান্ড ফিল্ড এক্সপার্ট গাই, যতদিন ফ্লাইং করেছি, আমাদের এই ফ্লাইটটা দেখে যদি ধরা যায় যে বার্ড স্ট্রাইক করেনি অ্যান্ড ইঞ্জিন ফেল হয়নি, এই জিনিসটাকে যদি অমিট করা যায় ফর দ্য টাইমিং, ওখানে দেখা যাবে যে ধরো ডিপার্চারের সময় পার্টিকুলার আমি জাস্ট শুনলাম যেটা ইন্টারসেকশন ডিপার্চার করেছিল রানওয়েতে। হোয়াট ইজ ইন্টারসেকশন? ইন্টারসেকশন মানে আহমেদাবাদ এয়ারপোর্ট যে রানওয়ে টোটাল লেন্থ আছে 11,500 ফিট। আমরা সেটা যদি দেখাই একটু, আমি পিসিআরকে বলবো আহমেদাবাদ এয়ারপোর্টের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আছে, আমরা দেখুন স্ক্রিনে দেখাচ্ছি ক্যাপ্টেন পার্থ। হ্যাঁ, তো এই রানওয়ে লেন্থটা হচ্ছে আহমেদাবাদে 11,500 ফিট, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, 11,500। বেশ, আহমেদাবাদ এয়ারপোর্ট, এটা জ্যাপসন চার্ট এখান থেকে। তো এইটা ইন্টারসেকশন ডিপার্চার যদি ও করে থাকে, তাহলে ওখানটায় দেখা যাচ্ছে রাইট সাইডে একদম লাস্টে একটা ছোট ডাম্বেল ডিজাইনের মতো আছে। বেশ, ঠিক আছে, ওখান থেকে যদি ডিপার্চার করে, এখানে পুরো দেওয়া আছে ওই ডাম্বেল থেকে টার্নিং প্লেট থেকে রিমেনিং রানওয়ে অ্যাভেলেবল। নাও রিমেনিং রানওয়ে অ্যাভেলেবল for takeoff it is 8,999 feet. তো 11,500টা কমে গিয়ে সিধা হয়ে গেল, রাফলি টেক ইট 9,000 ফিট। বেশ, তাহলে 2,500 ফিট রানওয়ে কমে গেল। নাম্বার 1। নাম্বার 2, দুপুরবেলা আহমেদাবাদ গরম সিজন, অ্যাটলিস্ট 42-40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মানে ডেন্সিটি লিটল লেস, হাই টেম্পারেচার লেস, মানে এয়ারক্রাফট পারফরমেন্স, ইঞ্জিন পারফরমেন্স লিটল লেস। নাও নেক্সট হচ্ছে, যদি ইন্টারসেকশন টেক অফ হয়ে থাকে, এটা কি লাস্ট মিনিটে চেঞ্জ করা হলো না শুরু থেকেই প্ল্যান ছিল? যদি শুরু থেকে প্ল্যান থাকে তাহলে তো একরকম, লাস্ট মিনিটে চেঞ্জ হলে অনেক সময় অমিটিং হতে পারে আর কি, স্পিড সিলেকশন সব পার্টিকুলার ওই পজিশন থেকে ডিপার্চার করার, কন্ট্রোল সারফেস সিলেকশন বলে, তো ফ্ল্যাপ বলে এটাকে। তো ফ্ল্যাপ ইজ a gadget which assists you during departure and landing. Okay. তো ল্যান্ডিং টেক অফের সময় যেটা হয়, ফ্ল্যাপ ইউজ করা হয় বেস্ট লিফট বাই ড্র্যাগ রেশিও পাওয়ার জন্যে। তো দুটো প্রসেস, একটা হচ্ছে রানওয়ে লেন্থ যদি কম হয় তাহলে ফ্ল্যাপটাকে আমরা বেশি নিই। হ্যাঁ, টেক অফ রিকমেন্ডেশন যে আছে, যেমন ফ্ল্যাপস 1, ফ্ল্যাপস 5, ফ্ল্যাপস 10, ফ্ল্যাপ 15 এরকম। এয়ারবাসে যেমন ফ্ল্যাপস 1, ফ্ল্যাপস 2, ফ্ল্যাপস 3 এরকম থাকে। তো আর বোয়িংয়ে আগের যেটা বললাম, তো ওইভাবে ফ্ল্যাপটা সিলেকশন করা হয় যাতে এয়ারবোনে এডিশনাল লিফট ক্যাপাবিলিটি ইমপ্রুভ হয়। বেশ, বাট ড্র্যাগও হয়, বাট ড্র্যাগ কম্পেনসেট করা হয় ওই থ্রাস্ট ইঞ্জিনে পাওয়ার দিয়ে। সো এখানে যদি দেখা যায় যে
এই 9000 ফিট থেকে যদি আমার যদি ফ্ল্যাপ রিকোয়ারমেন্ট সাপোজ 10 বা 5 আছে, আমি আউট অফ হারি হয়তো ফ্ল্যাপ 1 আগের যে সিলেকশন ছিল ফুল রানওয়েতে ওটাই 1 রয়ে গেল, তাহলে কি রিমেনিং রানওয়েতে লিফট এয়ারবোর্ন করা সাফিসিয়েন্ট নয়। বেশ, তখন যে লিফট করার যে স্পিড VR লেখা ছিল যেখানে রোটেশন করতে হবে, হয়তো দেখা গেল ওই রোটেশন স্পিডটা যে রিমেনিং রানওয়ের একদম এন্ডে গিয়ে ওই স্পিডটা অ্যাচিভ করলাম, করে আমি রোটেশন করলাম, ঠিক আছে না। এখন সাপোজ এই সমস্ত জিনিসটা ঠিক ছিল, এখানে আরেকটা মিস্টেক হতে পারে, যেমন পাইলট যে ফ্লাইং ও বলল ল্যান্ডিং গিয়ার আপ, সেখানে নন পাইলট ফ্লাইং যে ওনার ইনস্ট্রাকশন শুনতে হবে, হয়তো কোনো পার্সোনাল কারণে ফিক্সেশন অফ মাইন্ড ওর আউট অফ মাইন্ড ফর এ সেকেন্ড হয়েছে, যারে 1 সেকেন্ড 2 সেকেন্ড, ইনস্টেড অফ সিলেক্টিং ল্যান্ডিং গিয়ার আপ ও হয়তো ফ্ল্যাপ লিভারটাকে আপ করে দিয়েছে। এখন ফ্ল্যাপ লিভার যদি আপ করে ইমিডিয়েটলি লিফট ক্যাপাবিলিটি রিডিউস হয়ে যাচ্ছে জাহাজের, কারণ কি ও তো ওই কনফিগারেশনটা টেক অফ করেছে, স্পিডটা ওই রকম আছে। এখন ওই ফ্ল্যাপটাকে যদি আমি ল্যান্ডিং গিয়ার আপ না করে লিভারটা ফ্ল্যাপ লিভারটাকে আপ করে দিই, তাহলে যে স্পিড আছে ওই স্পিডে উইদাউট ফ্ল্যাপ এয়ারক্রাফট স্টেবল থাকবে না, স্টল হয়ে যাবে। এয়ারক্রাফটটা যখন পড়ছে ওই ধরনের একটা অ্যাপিয়ারেন্স দেখা যায়, এভাবেই যাচ্ছে। তো অনেক সময় মনে হচ্ছে আর কি এটা যদি পাওয়ার আর বার্ড রিলেটেড ইস্যু না হয়, তাহলে দিস কাইন্ড অফ মিসম্যানেজমেন্ট অফ কন্ট্রোল সারফেস অর ইউ ক্যান সে omissions which has lead to catastrophic accident. ওকে, আমরা শেষের দিকে যাচ্ছি ক্যাপ্টেন পার্থ। আমরা আরেকটা পিসিআরকে বলবো, আর একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা আপনাদের সামনে রাখবো, স্ক্রিনশট রাখবো, সেটা পিসিআরকে বলবো একটু প্লে করতে। সেখানে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এক্স্যাক্টলি কীভাবে কোথায়, মানে আফটার টেক অফ কোথায় আমরা রেড মার্ক করে আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো। পিসিআরকে অনুরোধ করবো সেটা প্লে করতে। এই যে দেখুন ক্যাপ্টেন পার্থ, যদি একটু ডেসক্রাইব করে দেখেন, রেড মার্ক করা আছে। রানওয়ে 2-3 থেকে টেক অফ করেছিল, একদম একদম করার পর 2-3 মানে 230 ম্যাগনেটিক ডাইরেকশন আর কি, ওয়েস্টার্ন ডাইরেকশন, রাইট। সো ওয়েস্টার্ন ডাইরেকশনে টেক অফ করার পর এই যে অ্যারো মার্কটা যেখানে শেষ হলো, যেখানে জেএমসি মেডিকেল কলেজটা, জেএমসি মেডিকেল কলেজ, মানে ইজ অ্যারাউন্ড জাস্ট 2 নটিক্যাল মাইলও হবে না, একদমই, ঠিক আছে না। তো এয়ারবোর্ন করলো, নাও ইউ সি ওয়্যার ইজ দ্য রানওয়ে ডাইরেকশন 230 অ্যান্ড ইনক্লিনেশন অফ দিস থিং, মানে জেএমসি মেডিকেল কলেজ, এটা অ্যাটলিস্ট 5 to 10 ডিগ্রি অফসেট অফ দ্য রানওয়ে লেফট সাইডে, মানে কি ও রানওয়ে ডাইরেকশনটা মেনটেন করতে পারছিল না ফর এনি রিজন। প্লেন সোজা থাকলেও রানওয়ে ডাইরেকশন, তো এটা ওই কাহানিতেই হতে পারে কন্ট্রোল সারফেস ইস্যু, ইঞ্জিন রিলেটেড ইস্যুস, ওই ডাইরেকশনাল কন্ট্রোলটা করতে গিয়েও একটু এদিকে এসে যাচ্ছে। বেশ, যেটা আমরা আপনি রেড মার্ক দিয়ে আপনি এই জন্য তো এখানে বললো মানে কি হার্ডলি ইউ হ্যাভ হার্ডলি টাইম 40 সেকেন্ড ইউ অ্যাচিভ দিস পজিশন অ্যাকচুয়ালি। সব থেকে বড় ট্র্যাজেডিটা প্রথমে আপনি বললেন যে ওখানে যদি এত বিল্ডিং না থাকতো কিংবা যদি অল্টিটিউড থাকতো, তাহলে কিন্তু এই ম্যাসাকারের অ্যাক্সিডেন্ট হতো না। প্লাস এখানে যদি এতগুলো লোকাল লোক বসতি না হতো, তাহলে প্লেনটাও এরকম বার্স্ট ইনটু ফ্লেম হতো না, কিছু ড্যামেজ হতো নো ডাউট, হয়তো 50 জন 100 জন। ওই যে কিছুদিন আগে ওই ম্যাঙ্গালোরে ক্র্যাশ হলো না, রানওয়ে ইন্ডি গিয়ে প্লেনটা পড়ে গেল, সেখানে তো অনেক সামনের দিকে অনেক বেঁচেছে না, পাইলটরা মারা গেছে, কেবিন ক্রু মারা গেছে, বাট প্রচুর প্যাসেঞ্জার কিন্তু সেফলি ইভ্যাকুয়েট করেছে। সেম জিনিসটা এখানটা হতে পারতো, হ্যাঁ না। এবং যারা গ্রাউন্ডে মারা গেছে কলেজ স্টুডেন্ট বাগেরা, আনফর্চুনেটলি এটা তো হতোই না, আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, তারা দুপুরবেলা খাচ্ছিল অল অফ আ সাডেন। ওকে ক্যাপ্টেন পার্থ, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, কলকাতা বিমানবন্দর। আমরা কিন্তু কলকাতা বিমানবন্দরে প্রায় ট্রাভেল করি, আমাদের যারা সহকর্মী আছেন তারা, অন্যান্য বন্ধুবান্ধব, আপনারা মানুষ যারা অনুষ্ঠান দেখছেন, সেইখানে কলকাতা বিমানবন্দরের রানওয়ে 01 লেফট, রানওয়ে 01 লেফট, কলকাতা ভালো করে শুনবেন, কলকাতা বিমানবন্দর এয়ারপোর্টের রানওয়ে 01 লেফটে সেফটি হ্যাজার্ডস নিয়ে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, কারণ অনেক কিন্তু আমরা জানি আশপাশে অনেক স্ট্রাকচারাল মনুমেন্টস আছে, সেখানে বিল্ডিংস আছে,
এখানে মসজিদ আছে, সেখানে রিসেন্টলি ডাম্পিং গ্রাউন্ড শিফট করা হয়েছে। মানে চারিপাশে যদি আমরা বিরাটের দিকে দেখি, এদিকে এয়ারপোর্টের দিকে দেখি, মধ্যমগ্রামের দিকে দেখি, সেই মতো কীভাবে আমরা পিসিআরে কে বলবো সেটা গ্রাফিক্যালি আপনাদের সামনে তুলে ধরতে আপনারা বুঝতে পারবেন। দিস ইজ দ্য পিকচার, দেখুন ক্যাপ্টেন পার্থ। Yes, this is actually unfortunate, but is there. Runway 01 left departure in Kolkata. Actually, parallel runway আছে দুটো, runway 01 right, 01 left. বেশ। Normally, suppose winter time এই ডাইরেকশনে ডিপার্চার করা হয়, কারণ উইন্ড কন্ডিশনটা উইন্টারে এই ডাইরেকশনে থাকে। সো ইউ সি এটা যে ও মার্ক করেছে না, ওই লাস্টে রেড মার্কটা করেছে, ওইটা হচ্ছে এয়ারপোর্ট বাউন্ডারি এলাকা, বেশ, which is towards নিউ ব্যারাকপুর বিটি কলেজ সাইড, অ্যান্ড নিচে যে রেড মার্কটা করেছে সেটা হচ্ছে একটা রিলিজিয়াস বিল্ডিং আর কি, একটা আই ডোন্ট নো টেক দ্য নেম, বাট এজ এ রিলিজিয়াস বিল্ডিং ফর প্রেয়ার বিল্ডিং। সো এই বিল্ডিংটা যেটা হচ্ছে সেটা যদি রানওয়ে 01 লেফটে সাপোজ দিস কাইন্ড অফ থিং হ্যাপেন্ড অন গ্রাউন্ড ডিউরিং টেক অফ, but during landing emergency landing is happening, ল্যান্ডিং গিয়ার বেরোলো না, যেটা কিছুদিন আগে সাউথ কোরিয়া ক্র্যাশটা হলো, সাউথ কোরিয়া যে বোয়িং এ ক্র্যাশটা হলো, ল্যান্ডিং গিয়ার আমি একবার জিজ্ঞেস করব দর্শকদের জন্য, চাকা না চাকা, হ্যাঁ ল্যান্ডিং গিয়ার বলা হয়। তো ওই ল্যান্ডিং গিয়ারের যে চাকার যে অ্যাসেম্বলিটা, ওইটা ওই সাউথ কোরিয়া কিছুদিন আগে গেলো, বোয়িং প্লেনেই হলো, ও ল্যান্ড করলো ব্যালি ল্যান্ডিং গিয়ার মানে ওই চাকা বের করলো না, ব্যালি করলো, বাট হাফ রানওয়ে ক্রস করে এসে টাচ করলো, করার পর চলতে থাকলো এই ভ্যালিসিটিতে চলতে জাস্ট ওই ওখানে একটা আইএলএস সিস্টেম থাকে, তার অ্যান্টেনাটা এয়ারপোর্ট বাউন্ডারির আগে লাগানো ছিল, তো সেখানে হিট করলো, বার্স্ট ইনটু ফ্লেম, অল প্যাসেঞ্জার্স ডাইড, 180 অর সামথিং, ঠিক আছে না। তো এখানেও এই যে একটু হালকা মাটির মতো দেখা যাচ্ছে না, গোল চেন ওটার মাঝখানটা, ওটা যে রানওয়ে এন্ড সেফটি এরিয়া বলা হয় আর কি। ইট ইজ মিনিমাম রিকোয়ারমেন্ট অফ 240 ও সামথিং। এটা নর্মাল রিজেক্ট করলে এখানের মধ্যে সম্ভব স্টপ করা। এখানে যখন স্ট্রাকচারাল ফেলিয়ার হয় বা ব্যালি ল্যান্ডিং করা হয়, তখন যদি এয়ারক্রাফট ল্যান্ড করে, ডেফিনেটলি ইউ সি ওই এয়ারপোর্ট পেরিফেরি বাউন্ডারি ওয়ালটা কত দূরে, প্রায় অ্যানাদার হাফ কিলোমিটার। তো ওটা কিন্তু আরামসে এতটুকু জায়গা ঘষে টষে সেফলি স্টপ করতে পারতো, বাট নাও ইউ হ্যাভ এ বিল্ডিং এক্স্যাক্টলি অন দ্য রানওয়ে, তো ওটা তো এখানে হিট করবেই, তো মতলব হিট মানে ক্যাটাস্ট্রফিক, সেম ডিস্ট্রাকশনস। আপনারা দর্শকদের জানিয়ে রাখি, যে ছবি আপনারা দেখছেন কলকাতা বিমানবন্দরের কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা আপনাদের সামনে করে তুলে ধরলাম, যে যদি এই দুর্ঘটনা আমরা কোনোদিন চাইবো না, কিংবা ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের ক্ষেত্রেও কতটা আনসেফ ক্যাপ্টেন পার্থ কিন্তু আপনাদের সেটা বোঝালেন। আমরা শেষ থেকে একদম ক্যাপ্টেন পার্থ, এই যে দুর্ঘটনা ঘটে গেছে, উই হ্যাভ লস্ট সো মেনি লাইভস, এবং এর কোনো মানে কোনো ক্ষতিপূরণ নেই যা ঘটে গেছে, কিন্তু সেক্ষেত্রে একদম এক কথায় প্রিকশনারি মেজার্স যারা রেগুলার ফ্লাইটে ট্রাভেল করেন তারা এখন প্যানিকগ্রিপ্ট হয়ে গেছে, আতঙ্কে ভুগছে, আকাশে আতঙ্ক, তাই আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি। অ্যাজ আ ক্যাপ্টেন, অ্যাজ আ রানিং ক্যাপ্টেন, এই মুহূর্তে এত বছর অভিজ্ঞতা আপনার, আজ আপনি বিভিন্ন এয়ারক্রাফট চালিয়েছেন, কি বলবেন? আই মাস্ট টেল টু পিপল, লাইক এত প্যানিক হওয়ার বিষয় নয়, যত মোড অফ ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে ওয়ার্ল্ডে, এভিয়েশন হচ্ছে সবচেয়ে বেশি রেগুলেটরি, বেশ সেফটি মেকানিজম আছে ওখানটায়, এসএমএস সিস্টেম আছে, তো সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে ওখানটায়, টেকনিক্যালি এত চেষ্টা করা হয় এয়ারক্রাফটের মানে পারফরমেন্স, তার মেনটেনেন্স, সমস্ত কিছুই ডেটা বেসড। এরকম না যে আমি আমার মন মতো করে মেনটেনেন্স করলাম না, তার ডকুমেন্টেশন থাকতে হয়, পিরিয়ডিক চেকআপস থেকে শুরু করে সমস্ত কিছু। এটা এভিয়েশন ওয়ার্ল্ড ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্টে এরকম রিগোরাস নয়। বেশ, এটা মোড অফ রেল হোক, মোড অফ ট্রান্সপোর্টেশন হোক, প্রাইভেট গাড়িতে তো নেই একদমই। সো এত বেশি রেগুলেটেড, আমরা যদি ধরে নিই এখন আমরা এয়ার ট্রান্সপোর্ট করব না, দেয়ার ইজ নো আদার সেফ মেকানিজম অ্যাভেলেবল টু মোড অফ ট্রান্সপোর্টেশন উইদাউট এয়ার ট্রাভেল। বেশ ক্যাপ্টেন পার্থ, অনেক ধন্যবাদ। আপনার বিজি স্কেডিউল আমাদের সঙ্গে দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য।
আমরা আপনাদের সামনে কিন্তু আজকে যে ট্র্যাজেডি অর্থাৎ স্বপ্নের উড়ানেই কি স্বপ্ন শেষ, কেন ড্রিম লাইনার ডেথ লাইনার হলো, প্রবাবিলিটিস কী কী, আমরা কিন্তু ক্যাপ্টেন পার্থ সারথী পাইলট আমাদের সঙ্গে ছিলেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে কি কারণে হতে পারে, এই দুর্ঘটনার মেন কারণ কী কী হতে পারে। আজকে আমাদের এই পর্ব আপনারা দেখলেন এবং অনেকেরই কিন্তু অনেক প্রশ্ন মনে ছিল, যেগুলো আমরা তুলে ধরলাম, চেষ্টা করলাম। আমরা এটাই চাইবো যে আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং ফ্লাইটে ট্রাভেল করুন। দুর্ঘটনা বলে হয় না ডেফিনেটলি, বাট আমরা কখনোই চাইবো না যে এরকম ম্যাসাকারেস দুর্ঘটনা জীবনে কখনো কারুর কোনোভাবে কোনো সময় আসুক। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।